নমস্কার। আজকে আমরা কথা বলবো এআই এজেন্ট নিয়ে। এখন টেক দুনিয়ায় এই টপিকটাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক। আমরা বেশ কিছু রিসার্চ পেপার, আর্টিকেল আর ইন্ডাস্ট্রি রিপোর্ট ঘেটেছি আজকের আলোচনার জন্য। হুম, আমাদের লক্ষ্য হলো এআই এজেন্ট আসলে কি, এরা কি করতে পারে, কোথায় ব্যবহার হচ্ছে আর এর চ্যালেঞ্জ বা ভবিষ্যৎ কি এগুলো বোঝা। সাধারণ চ্যাটবট থেকে এরা যে কতটা আলাদা সেটাও স্পষ্ট করা দরকার। এরা তো নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। ঠিক। আর এদের নিয়ে এত যে মাথামাতি তার কারণও আছে। যেমন ধরুন, একটা পূর্বাভাস বলছে ২০২৫ সালের মধ্যে গ্লোবাল এআই মার্কেট $1.6 ট্রিলিয়ন পৌঁছাবে। 1.6 ট্রিলিয়ন, অনেক বড় সংখ্যা। হ্যাঁ, আর এর একটা বড় অংশই আসবে কিন্তু এআই এজেন্টের ব্যবহার থেকে। আবার দেখুন, সিকিউরিটি ম্যাগাজিন বলছে ২০২৫ শেষ হতে হতে আমেরিকার প্রায় ৯০% কোম্পানি কোনো না কোনোভাবে এআই মডেল ব্যবহার করবে। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করি। সহজ করে বললে এই এআই এজেন্ট জিনিসটা কি? সহজ কথায় যদি বলি, এআই এজেন্ট হলো এক ধরনের ইন্টেলিজেন্ট সফটওয়্যার সিস্টেম। ইন্টেলিজেন্ট সফটওয়্যার। আচ্ছা। হ্যাঁ, এরা নিজেদের চারপাশের পরিবেশটা বুঝতে পারে, সেই অনুযায়ী যুক্তি দিয়ে বিচার করে। শিখেও নিতে পারে। অবশ্যই সময়ের সাথে সাথে শেখে, আর কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য অটোমেটিক্যালি কাজ করতে পারে। মানুষের সবসময় দরকার হয় না। ও, এদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে নিশ্চয়ই। হ্যাঁ, 1995-এ ওল্ড্রেজ আর জেনিংস 4টে মূল বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। প্রথমটা হলো অটোনমি বা স্বায়ত্তশাসন। নিজেরা নিজেরা কাজ করা। হ্যাঁ, মানুষের সরাসরি নির্দেশ ছাড়াই কাজ করার ক্ষমতা। তারপর আছে সোশিয়ালিটি বা সামাজিকতা, অন্য এজেন্ট বা মানুষের সাথে কমিউনিকেট করা। ইন্টারেস্টিং। এরপর রিঅ্যাক্টিভিটি, পরিবেশ বদলালে তাতে সাড়া দেওয়া। আর শেষে হলো প্রোঅ্যাক্টিভিটি, লক্ষ্য পূরণের জন্য সক্রিয় থাকা। কিন্তু এই যে বললেন স্বায়ত্তশাসন, তার কি এরা একদম স্বাধীন, যা খুশি করতে পারে? স্বাধীনতা নয়। ২০১৩ সালে ব্র্যাড শা আর তার সহকর্মীরা বলেছিলেন এটাকে বরং ইন্টারডিপেন্ডেন্স বা পারস্পরিক নির্ভরশীলতা হিসেবে দেখা ভালো। আচ্ছা, পারস্পরিক নির্ভরশীলতা। এখানে পিইএএস পিএস মডেলটা খুব কাজের। পিইএএস সেটা কি? পি মানে পারফরম্যান্স, কাজের মান কেমন। হুম। ই হলো এনভায়রনমেন্ট, কোন পরিবেশে কাজ করছে। এ হলো অ্যাকচুয়েটার্স, যা দিয়ে কাজটা করছে, হাত পা বা সফটওয়্যারের ক্ষেত্রে কোড। আর এস হলো সেন্সর্স, যা দিয়ে পরিবেশ থেকে ইনফরমেশন নিচ্ছে। একটা উদাহরণ দিলে মনে হয় ভালো হয়। অবশ্যই। ধরুন একটা সেলফ ড্রাইভিং গাড়ি। আচ্ছা। সেটার পারফরম্যান্স কি? নিরাপদে স্মুথলি চালানো। এনভায়রনমেন্ট হলো রাস্তা, অন্যান্য গাড়ি, পথচারী, ট্রাফিক লাইট, এইসব। ঠিক। অ্যাকচুয়েটার্স হলো স্টিয়ারিং, ব্রেক, অ্যাক্সিলারেটর। আর সেন্সর্স, ক্যামেরা, জিপিএস, লিডার, যা দিয়ে গাড়িটা চারপাশটা সেন্স করছে। বাহ, বেশ পরিষ্কার হলো ব্যাপারটা। কিন্তু এরা কাজটা করে কিভাবে? ভেতরে কি চলে? এর আর্কিটেকচারটা কেমন? দেখুন, এদের আর্কিটেকচারে কয়েকটা কোর পার্টস আছে। যেমন ধরুন পারসেপশন, সেন্সর দিয়ে তথ্য নেওয়া ও বোঝা। তারপর আছে রিজনিং আর ডিসিশন মেকিং, সেই তথ্য বিশ্লেষণ করে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া, এখন কি করা উচিত। আচ্ছা। এর জন্য দরকার নলেজ রিপ্রেজেন্টেশন, জ্ঞানটাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে সাজিয়ে রাখা। মেমোরিও লাগে, আগের অভিজ্ঞতা মনে রাখা। লার্নিংও তো বললেন। হ্যাঁ, লার্নিং আর অ্যাডাপ্টেশন, শেখা এবং পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। আর সবশেষে হলো অ্যাকশন, সিদ্ধান্ত অনুযায়ী কাজটা করা। আর এর একদম কেন্দ্রে নাকি এখন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম থাকছে? একদম। বলতে পারেন এজেন্ট হলো এলএলএম এর ওপর একটা বাড়তি লেয়ার বা স্তর। এলএলএম ভাষাটা বোঝে, তৈরি করে, আর এজেন্ট সেই ক্ষমতা ব্যবহার করে পরিবেশ পর্যবেক্ষণ করে, তথ্য জোগাড় করে, প্ল্যান বানায়, তারপর কাজ করে। তার এরা শুধু এলএলএম ব্যবহার করে না, আরও কিছু? হ্যাঁ, নিজেদের ক্ষমতা বাড়াতে এরা বাইরের অনেক টুল, এপিআই বা ডেটাবেসও ব্যবহার করতে পারে। ধরুন ইন্টারনেটে সার্চ করা, ক্যালকুলেশন করা, অন্য সফটওয়্যারের সাথে কথা বলা, এসব। দারুণ তো। আচ্ছা, এবার একটু বাস্তব প্রয়োগের কথায় আসি। কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এগুলো? ওহ, অনেক জায়গায়, প্রচুর ক্ষেত্রে। যেমন ধরুন কাস্টমার সার্ভিস। ভোডাফোনের একটা সিস্টেম নাকি 70% কাস্টমার কোয়েরি নিজেই হ্যান্ডেল করে।
70%? হ্যাঁ, আবার ধরুন হিউম্যান রিসোর্স বা এইচআর। আইবিএম এর একটা সিস্টেম আছে আস্ক এইচআর, সেটা নাকি 94% এমপ্লয়ি কোয়েরির উত্তর দিতে পারে। বাহ! ফিন্যান্সেও দারুণ কাজ হচ্ছে, যেমন ধরুন অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন, মানে হিসাব মেলানোর মতো কাজে 88% পর্যন্ত সময় বাঁচানো যাচ্ছে। তার মানে এফিসিয়েন্সি বাড়ছে বেশেকেল কেবির। একদম, শুধু তাই নয়, হেলথ কেয়ার, এডুকেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এমনকি সায়েন্টিফিক রিসার্চও এর ব্যবহার বাড়ছে। একটা রিয়েলিস্টিকের উদাহরণ যে শুনেছিলাম। হ্যাঁ, একটা কেস স্টাডি আছে। একটা রিয়েল এস্টেট কোম্পানি এআই এজেন্ট ব্যবহার করে প্রপার্টির ভ্যালুয়েশন বা মূল্য নির্ধারণের পুরো প্রসেসটাই অনেক ফাস্ট আর অ্যাকুরেট করে ফেলেছে। এত সব ভালো দিকের পরেও নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জ আছে। মানে সবকিছু এত সহজ হওয়ার কথা নয়। না, অবশ্যই না, চ্যালেঞ্জ অনেক। প্রথমত, এদের ইভ্যালুয়েশন বা মূল্যায়ন করাটাই একটা বিরাট চ্যালেঞ্জ। শুধু অ্যাকুরেসি দেখলেই তো হবে না। ঠিক। খরচ কেমন পড়ছে, একই রেজাল্ট বারবার পাওয়া যাচ্ছে কিনা, রিপ্রোডিউসিবিলিটি, আর বাস্তবে এটা কতটা কাজের, এসব দেখতে হয়। হুম। আর একটা বিরাট সমস্যা হলো ডিবাগিং, মানে সিস্টেমে ভুল হলে সেটা খুঁজে বের করা। একজন ডেভেলপার তো মজা করে বলেছেন, ডিবাগিং ইজ হেল। হ্যাঁ, সেটা তো বটেই। জটিল সিস্টেমে ভুল খোঁজা কঠিন, আর নির্ভরযোগ্যতার প্রশ্ন, মানে ভুলভার তথ্য দেওয়া বা হ্যালুসিনেশনের সমস্যা। একদম, এটাও একটা মস্ত বড় চ্যালেঞ্জ। মানে এজেন্টরা অনেক সময় এমন কিছু বলে বা করে বসে যা ঠিক না বা কনসিস্টেন্ট না। প্রাইভেসি আর এথিক্সের কথাও তো আসে, তাই না? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সংবেদনশীল ডেটা ব্যবহার নিয়ে ঝুঁকি থাকে, বায়াস বা পক্ষপাতের সম্ভাবনা থাকে, জবাবদিহিতা কার থাকবে, মানুষের নজরদারি কতটা দরকার, এই নৈতিক প্রশ্নগুলোও খুব বড়। আরেকটা জিনিস, লম্বা কনভারসেশন বা অনেক স্টেপের কাজে এরা কনটেক্সট ধরে রাখতে পারে তো? এটাও একটা লিমিটেশন। মানে স্কেলেবিলিটি আর কনটেক্সট ম্যানেজমেন্ট, বিশেষ করে খুব দীর্ঘ ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে এখনও একটা চ্যালেঞ্জ। এত চ্যালেঞ্জ সত্ত্বেও ভবিষ্যৎ নিয়ে কি মনে হচ্ছে? বিশেষজ্ঞরা কি বলছেন? ফিউচার নিয়ে কিন্তু বেশ অপটিমিজম আছে। অনেকে মনে করছেন এজেন্টরা ভবিষ্যতে হয়তো মেটা রিজনিংয়ের ক্ষমতা অর্জন করবে, মানে নিজের চিন্তাভাবনা নিয়েও চিন্তা করতে পারবে। ইন্টারেস্টিং। এমনকি এমনও ধারণা করা হচ্ছে যে এরা হয়তো ভবিষ্যতে একটা ইন্ডিপেন্ডেন্ট ইকোনমিক ফোর্স হয়ে উঠবে। মানে এজেন্টরাই একে অপরের সাথে লেনদেন করে একটা নতুন ধরনের অর্থনীতি তৈরি করবে। ওয়াও! কিন্তু বর্তমানে কোম্পানিগুলো কতটা গ্রহণ করছে এটাকে? সবাই কি ঝাঁপিয়ে পড়ছে? দেখুন, পোটেনশিয়াল প্রচুর থাকলেও একটা সার্ভে বলছে প্রায় 61% ব্যবসায়ী এখনও খুব আর্লি স্টেজে আছে, আর 21% তো এখনও শুরুই করেনি। ওহ! তার মানে এখনো অনেকটা পথ বাকি। হ্যাঁ, আসলে এটা ঠিকঠাক ব্যবহার করতে গেলে কিছু জিনিস দরকার, যেমন শক্তিশালী আইটি ইনফ্রাস্ট্রাকচার, ভালো কোয়ালিটির ডেটা সহজে পাওয়ার ব্যবস্থা, আর খুব পরিষ্কার এআই গভর্নেন্স বা নিয়মকানুন। এগুলো না থাকলে মুশকিল। তাহলে আজকের আলোচনা থেকে যেটা বুঝলাম, এআই এজেন্ট খুব দ্রুত এগোচ্ছে, অনেক সম্ভাবনা তৈরি করছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, কিন্তু একই সাথে বেশ কিছু বড় চ্যালেঞ্জও সামনে আনছে, যেগুলো সমাধান জরুরি। একদম, সম্ভাবনা আর চ্যালেঞ্জ দুটো মিলিয়েই এর গুরুত্বটা বুঝতে হবে। বেশ, শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। আমাদের সূত্রগুলো যেমন ইঙ্গিত দিচ্ছে, যদি এজেন্টরা সত্যি ক্রিটিক্যাল থিঙ্কিং শিখে ফেলে বা এমন একটা অর্থনীতির অংশ হয়ে যায় যেখানে এআই নিজেই একজন প্লেয়ার, শুধু আমাদের টুল নয়, তাহলে সমাজের উপরের কি প্রভাব পড়বে? আমরা কিভাবে মানিয়ে নেব সেই বদলের সাথে? এটা বোধহয় আমাদের সবারই একটু ভাবা দরকার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই ভাবনার অবকাশ রইল।